নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকেও আবার বলবো, বাংলা বাজার লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল বাটন প্রেস করুন, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আগামীকাল পয়লা বৈশাখ, আগাম শুভেচ্ছা রইল। কিন্তু আগামীকালও আমাদের মতামত আছে, আর জিরো আওয়ারে থাকবে গর্গ চট্টোপাধ্যায়। তারপরের দিন জিরো আওয়ারে আমাদের সমীক্ষা, বাংলার নির্বাচনের সমীক্ষা নিয়ে আলোচনা। দুজন সমীক্ষক হাজির থাকবেন। তো পরের দিন, অর্থাৎ আগামীকাল, তার পরের দিন কিন্তু জিরো আওয়ার দেখতে ভুলবেন না। শুরু করছি আমাদের মতামত। আজকের শীর্ষক, হ্যাঁ এটা অসম লড়াই, তাও বিজেপি কিন্তু হারবে। 52 পরে, মানে 1952 পরে 57 বা 1962 আস্তে আস্তে দেশের বহু জায়গাতেই, বহু রাজ্যে কেন্দ্রের শাসক দলের বিরোধীরা, মানে কংগ্রেস বিরোধীরা, তাদের শক্তি বাড়াচ্ছিল। রাজ্য সরকারে আসছিল, কংগ্রেস ধীরে ধীরে তার জমি হারাচ্ছিল। কিন্তু নির্বাচন জেতার জন্য শাসক দল, সে কেন্দ্রেই হোক আর রাজ্যেই হোক, প্রশাসনকে তখন থেকেই ব্যবহার করেছে, তাদের রিসোর্সকে ব্যবহার করেছে। তখন কমিউনিস্ট পার্টি পুরনো খবরের কাগজে আলতা দিয়ে পোস্টার লিখতো, ওদিকে ছাপা রঙিন পোস্টার আসতো শাসক দলের, কংগ্রেস প্রার্থীদের জন্য। শাসক দলের প্রার্থীদের একেবারে গোছা করে ক্যাশ টাকা দেওয়া হতো। এসব তো ছিল, কিন্তু তাতে তো কোনো অনিবার্য পরিবর্তনকে আটকানো যায়নি। ইনফ্যাক্ট যায় না। কংগ্রেস হেরেছে, আবার ফিরেছে, বিজেপি এসেছে, বিজেপি হেরেছে। নির্বাচন ছিল এক বিরাট রাজনৈতিক কর্মকাণ্ড, আর আমরা তাকিয়ে থাকতাম জনগণেশের সেই প্রচণ্ড কৌতুকের দিকে। তখনও ভোর হয়নি, খবর এসেছিল ইন্দিরা গান্ধী হেরে গেছে। কে হারালো নাম জানতে একদিনের বেশি সময় লেগে গিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীও হেরেছিলেন, সঞ্জয় গান্ধী হেরেছিলেন। তারপরে আরও কত পালাবদল দেখেছি রাজ্যে বা কেন্দ্রে। ক্রমশ নির্বাচন আরও জটিল হয়েছে। জাত পাত ধর্ম টাকা মিলিয়ে এক ঝাঁঝালো ককটেল। তার কমপ্লেক্স নেচার আমাদের ভাবিয়েছে। কিন্তু এসব পাল্টেই গেল 2014 থেকে, আমূল পাল্টে গেল। সারা বাংলার সামান্য রাজনীতির খবর নিয়ে আলোচনা যারা করে, তাদের সঙ্গে কথা বলুন, তারা একেবারে 100% শিওর যে বিজেপি 120 পেলে বিজেপির সরকার হবে। অনেকে বলছেন 120ও নয়, 100-র উপরে গেলেই সরকার হবে বিজেপির। মানে বাকি 48 জনকে কিনে নেওয়া হবে। হ্যাঁ, সাংবাদিক হিসেবে বিজেপির নেতাদের সঙ্গে কথা হয় বই কি, তারা তো খুব জাক করে চোখ নাচিয়ে বলেন, কি বলছেন 115? তাহলে তো সরকার আমাদের, অমিত শাহ আছে তো। আমাদের সংবিধান বলছে, আরে দূর, সংবিধান রাখুন, যা চলছে সেটা বলুন। মানে এই যে নির্বাচন, তার প্রার্থী, তার প্রচার, মানুষের ভোট, মানুষের নির্বাচিত সরকার, এসব আপাতত এলেবেলে ব্যাপার। নির্বাচনে জেতা নয়, 148 পার করা নয়। বঙ্গ বিজেপির কাছে আপাতত টার্গেট হলো, ভাই তোদের 77 থেকে সংখ্যাটা বাড়িয়ে 105, 110, 115-তে নিয়ে যেতে হবে, ব্যাস। সেটুকু করে তোরা নাকে তেল দিয়ে টেল তুলে ঘুমো, বাকিটা অমিত শাহ দেখে নেবে। তাই আগেই বলি, 294টা বিধানসভার আসনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য, 148 পাওয়ার জন্যই বিজেপি লড়ছে এমনটাও নয়। এমনটা যারা ভাবছেন তারা জেনে রাখুন, বিজেপির টার্গেট 115, 120। তারপর অমিত শাহ বাকি ব্যাপারটা বুঝে নেবে। এবারে আসুন, সেই 115, 120টা আসন জেতার জন্য বিজেপি কি কি করছে সেটা দেখা যাক। গতবারে দল ভেঙেছিল, বুঝেছিল দল ভেঙে কিছুই হবে না। মমতার দলে মমতাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এক আধটা একটু খাড়া মার্কা আছে আর কি। একমাত্র শুভেন্দুকে কিছুটা কাজে লাগলো, কিন্তু তার উপরে নির্ভর করে দরিয়া পার করা যাবে না। 2026-এর প্রস্তুতি তারা নিয়েছিলেন প্রথমে তৃণমূলের প্রচার ব্যবস্থাটাকে ভেঙে দিতে। নির্বাচনের আগেই আইপ্যাক দপ্তরে হানাদারি হয়েছিল। মানুষ দেখেছিল মমতার রুখে দাঁড়ানোর কাছে অসহায় বিজেপিকে। সেদিন খুব স্বাভাবিকভাবেই তারা গ্রেপ্তার করতেই পারতেন মমতাকে, এমনিতে সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু তারা প্রবল রিয়াকশনের কথা ভেবে ঠিক সেই চিন্তা সরিয়ে রেখে দিয়েছেন। এবারে তাদের অস্ত্র তো ছিলই, হাতে অস্ত্র ছিল অন্য, এসআইআর আনা হলো। কিন্তু সেখানেও বুথ ভলেন্টিয়ার, ওই বিএলএ আর আইপ্যাকের কোঅর্ডিনেটেড কাজকর্মের ফলে খুব একটা বিরাট করা গেল না। সব মিলিয়ে 58 লক্ষের মতন বাদ গেল। সারা ভারতের হিসেবে সেটা অর্ধেকেরও কম।
কিন্তু সেটাই তো হবার কথা। আমার ধারণা সেই বাতিল হওয়া সংখ্যাটা দেখে আর তার সামান্য কিছু অ্যানালিসিস দেখে খুব সহজেই বিজেপি নেতারা বুঝতে পেরেছিলেন যে কেসটা বাঁশ কেন ঝাড়ে হয়ে গেছে। অতএব হাসি মুখে সেই তালিকাকে আনা হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা আনা হলো, এক নতুন তালিকা 60 লক্ষ বিচারাধীন করে দেওয়া হলো। এবং প্ল্যানটা ছিল সেই বিচারকে, মানে বিচারাধীন সংখ্যাকে ভোট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, যাতে ওই 60 লক্ষই তাদের ভোট অধিকার হারায়। কারণ তার প্রায় 70-80% সংখ্যালঘু ভোট। মমতা আদালতে চলে গেলেন, বিচার বিভাগ থেকে একটা ব্যবস্থা করা হলো, 33 লক্ষ আবার জুড়ে গেল, 27 লক্ষ ফিরে গেল, 27 লক্ষ এখনো বিচার বাকি। বলা হলো ট্রাইব্যুনাল আছে, সেখানে বিচার হবে, কিন্তু কবে কেউ জানে না। এখন জানা গেল তাদের বিচার চলবে, কিন্তু তারা ভোট দিতে পারবেন না। ইনফ্যাক্ট বিচারপতিরা খুব ভালো ভালো কিছু কথা বলেছেন, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা, এবারে শুনলেই গলায় গালে এরকম করে টিপে দিতে ইচ্ছে করবে, ও ঝুমকু মামনি, এরকম একটা ব্যাপার। শেষ পর্যন্ত কিন্তু ঝুলিয়ে রেখে দিয়েছেন সবটাই। এই 27 লক্ষ প্লাস আগের বাতিলের থেকে 8 লক্ষ মানুষ আরও আবেদন করেছেন, তাদের ভোটের অধিকারকে ঝুলিয়ে রাখা হলো। বিচারপতি বললেন, হাইকোর্ট, মানে আমি কোট করছি, আমরা সাংবিধানিক কর্তৃপক্ষকে ভোটার তালিকার বিশুদ্ধতা যাচাই করার অনুমতি দিয়েছি। এসআইআর সংক্রান্ত আপনার মূল ইসিআই বিজ্ঞপ্তিতে 2002 সালের তালিকার কথা উল্লেখ করা হয়নি, কিন্তু আপনার যৌক্তিক অসঙ্গতিপূর্ণ তালিকা বাতিলের কারণ হিসেবে 2002 সালের তালিকা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। আপনার বিজ্ঞপ্তিটি এমন ব্যক্তিদের স্পর্শ করেছে যারা 2002 সালের তালিকার সঙ্গে সম্পর্কিত। 2002 সালের তালিকাই হলো মানদণ্ড। আপনার চূড়ান্ত তালিকায় আপনি 2002 সালের তালিকার সদস্যদের নাম বাদ দেননি। যখন বিহার এসআইআর নিয়ে যুক্তিতর্ক চলছিল, তখন ইসিআই এর বক্তব্য ছিল 2002 সালের তালিকার সদস্যদের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। অনুগ্রহ করে বিহার মামলায় আপনার লিখিত বক্তব্য দেখুন, আপনি বলেছিলেন 2002 সালে ভোটারদের নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিচারক বলছে, কাকে বলছেন? ইসিআই এর যে প্রতিনিধি, যে উকিল ওখানে আছে, তাকে বলছেন যে 2002, আপনারাই তো বিহারে বলেছিলেন যে 2002 সালের ভোটারে থাকলে আর কিছু জমা দিতে হবে না, ওটাই শেষ। এবং বিহারে সেটাই হয়েছে। মানে খুব পরিষ্কার, বিহারে যে ভিত্তিতে মানুষের নাম ভোটার তালিকায় রাখা হয়েছে, এখানে সেটা কেন করা হলো না? কে জিজ্ঞেস করছেন? এটা বিচারক জিজ্ঞেস করছেন। তো নির্বাচন কমিশনের উকিল কি তার কোনো উচিত জবাব দিতে পেরেছেন? না। এরপরও ওই বিচারক আবার বলছেন, হাইকোর্ট, যদি দিনে 1000 নথি খতিয়ে দেখা হয় আর নির্ভুলতার হার যদি 70% হয়, তবে সেই কার্যক্রমকে মূল্যায়ন করা উচিত। সুতরাং ভুলের অবকাশ থাকবেই এবং আমাদের একটি শক্তিশালী আপিল ফোরাম প্রয়োজন। এই অধিকার অব্যাহত থাকতে হবে। আসন্ন নির্বাচনের উত্তেজনায় আমরা অন্ধ হয়ে যাচ্ছি। যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, কাকে বলছেন? নির্বাচন কমিশনের প্রতিনিধিকে বলছেন। যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন সেখানে ভোট দেওয়ার অধিকার শুধু সাংবিধানিকই নয়, আবেগ ঘন, সেন্টিমেন্টাল। মানে 60 লক্ষের মধ্যে 27 লক্ষ বাদ, মানে 45 লক্ষ বাদ গেছে। উনি বলেছিলেন 70% ঠিক হলে সেটাকে অন্তত মূল্যায়নযোগ্য একটা ব্যাপার। এখানে 70 নয়, 55% বাদ গেছে। 55% আছে, 45% বাদ গেছে, যা নিশ্চিতভাবে প্রশ্নের মুখে পড়বে ওনার কথা অনুযায়ী। আর ভোটের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ সেন্টিমেন্টাল, এটাও বললেন। এটাও বিচারপতি গতকাল বলেছেন। এরপরে তারা বলেছেন যে কিন্তু এই নির্বাচন কমিশনের ফ্রিজ করা ভোটার লিস্ট ধরেই হবে। মানে 35 লক্ষ ভোটার যাদের 27 লক্ষের 2002 সালের তালিকাতে নাম আছে, তাদের বাদ দিয়েই নির্বাচন হবে। মানে এই গোটা প্রসেসটাকে একেবারে ঘাড়ের ওপরে ফেলে বিচার বিভাগকে দিয়ে বলিয়েও নেওয়া হলো যে আপাতত আর কিছু করা নেই, সেই বন্দোবস্ত করেছে বিজেপি। অর্থাৎ বিচারপতিরা বলছেন যে হ্যাঁ, এগুলো খুব অন্যায়, এগুলো খুব বাজে ব্যাপার। কি দারুণ দারুণ কথা বলছেন। কিন্তু তারপরে আমার এই বিচারকদের বিচারটা দেখে আমার রাম জন্মভূমির বিচারের কথা মনে পড়ে গেল। সেখানে বলা হচ্ছে খুব অন্যায়ভাবে বাবরি মসজিদটা ভাঙা হয়েছে, যারা ভেঙেছেন তারা খুব অন্যায় করেছেন। কারণ এখনো পর্যন্ত সেরকম কোনো প্রমাণ আমরা পাইনি যে এখানেই একটা মন্দির ছিল। সব বলার পরে ওই জমিটা দেওয়া হলো হিন্দুদেরকে এবং বলা হলো যে সংখ্যালঘুদের জন্য বাইরে একটা জমি দেওয়া হবে। মানে অদ্ভুত বিচার। বিচারে এক রকমের অবজারভেশন, এক রকমের রায়। তো যাই হোক, দিয়েছেন।
মাই বাপ যা বলবেন তাই নাকি মেনে নিতে হয়, মানে সংবিধান মেনে চললে সেটাই নাকি মেনে নিতে হয়, তো মেনে নিতেই হবে। কিন্তু সেই বন্দোবস্তটা কে করেছে? বিজেপি করেছে। কেন করেছে? খুব সোজা, টার্গেট সংখ্যালঘু ভোট ব্যাংককে কিছুটা হলেও কমান। আবার এই গোটা প্রসেসে যদি পুরুষ আর মহিলাদের ভোট কাটার হার দেখা যায়, তাহলে দেখা যাবে মহিলাদের ভোট বেশি কাটা হয়েছে। সেটাও দেখছি আমরা, সেটাও ওনাদেরই টার্গেট অনুযায়ী হয়েছে। 2011-তে আমরা কেবল মুসলমান হিন্দু বলে যাচ্ছি, মহিলাদের ভোট অনেক কমেছে। কেন? 2021-এ পুরুষ ভোটারদের 4% ভোট বেশি পেয়েছিল তৃণমূল, অর্থাৎ যদি বিজেপি 100 পেয়ে থাকে তাহলে 104টা ভোট পেয়েছিল তৃণমূল, কিন্তু 10% বেশি ভোট পেয়েছিল মহিলা ভোট। মানে 100টা যদি বিজেপি পায়, 110খানা পেয়েছিল তৃণমূল। মানে প্রথমে মুসলমান ভোট 2021 সালে যার 75% পেয়েছে তৃণমূল, সেটাকে আঘাত করা, তারপরে মহিলাদের ভোট যা নাকি পুরুষদের চেয়ে অনেক বেশি পড়েছে তৃণমূলে, সেটাকেও সামাল দেবার চেষ্টা কে করছে? নির্বাচন কমিশন, বিচার বিভাগ। হ্যাঁ, এটা তো বিজেপি করছে না, সাংবিধানিক প্রতিষ্ঠান যার একটা স্বাধীন সত্তা থাকা উচিত তারা করছেন। ওনারা বলছেন কই, বিহারে তো একমাত্র 2002 সালের নাম থাকলেই তাকে ভোট দিতে দেওয়া হয়েছে, এখানে হলো না কেন? কিন্তু এরপরেই বলা উচিত ছিল তাহলে এই 27 লক্ষ লোককে ভোট দিতে দিন। না, সেই অর্ডার মহামান্য বিচারপতিরা দেননি। টাকা পয়সার কথা যত কম বলা যায় ততই ভালো। কেবল আগে বলে একটা পরিসংখ্যান আবার মনে করিয়ে দিই, ক্যাবিনেট সিদ্ধান্তের ফলে 2টো সেমিকন্ডাক্টর ইউনিটের বরাত পেলেন টাটা কোম্পানি। ভর্তুকি কত? 44,203 কোটি টাকা। 44,203 কোটি টাকা 2024 ফেব্রুয়ারিতে। ওই 2024 এপ্রিলে টাটা কোম্পানি বিজেপিকে 758 কোটি টাকা ইলেকশন ফান্ডে দিয়ে দিলেন, সোজা হিসেব। এবারে এই টাকা আসবে, বর্ষার মতন ঝরে পড়বে, আমরা দেখছি। আরও টাকা আছে ওই 38-40 জন বিধায়ক কেনার জন্য। মানে টাকা দিয়ে নির্বাচনকে অর্থহীন করে তোলার ব্যবস্থা করেছে বিজেপি। আসুন মিডিয়ার ক্ষেত্রে, ন্যাশনাল মিডিয়ার 90% কোনো না কোনোভাবে বিজেপির সঙ্গে যুক্ত, এটা নতুন কোনো খবর নয়। আদানি, আম্বানি, সুভাষচন্দ্র ইত্যাদিদের হাতে দেশের 90% ন্যাশনাল মিডিয়া আছে। প্রিন্টে বিজ্ঞাপন দিয়ে বসে রাখা হয়, আর বেশি বাড়াবাড়ি করলে ইডি আছে, সিবিআই আছে, সবাই জানে। এমনকি সংসদকেও ব্যবহার করছে এই বিজেপি। ঠিক এখন সংসদের অধিবেশন হওয়ার তো কথা নয়, 4 রাজ্যে ইলেকশন চলছে, কিন্তু তারা সংসদের বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে চান। বাংলার ভোটের আগে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়ে যেটুকু মাইলেজ পাওয়া যায়। যে দল 2026-এ মহিলা সংরক্ষণের কথা বলে, মহিলা সংরক্ষণ মানে 33% আসন সংরক্ষণ সংসদে বা বিভিন্ন নির্বাচনে, সেই দল 294টা আসনে 28 জন মহিলা প্রার্থী দিয়েছে, মানে কম বেশি 9% মহিলা প্রার্থী দিয়েছে। ভাবুন, 9% মহিলা প্রার্থী দিয়ে তারা এখনই সংসদে 33% সংসদের সংরক্ষণের কথা বিল আনছে। মানে কত বড় শয়তানি, কত বড় বজ্জাতি। তাও এটা তো পশ্চিমবঙ্গ বলে কথা যে 28 জন হয়েছে। এই সংখ্যাটা উত্তরপ্রদেশ বা গুজরাটে গেলে ওই 9%টা 3-4% নেমে আসবে, বা মধ্যপ্রদেশ আরও কম। কিন্তু ওই যে সম্ভাব্য সবকটা কাঠামোকে ব্যবহার করতে হবে নির্বাচন জেতার জন্য, তড়ি জেতাও নয়, 294-এর মধ্যে 115-120টা আসন জেতার জন্য। হ্যাঁ, লড়াইটা বড্ড অসম, ভয়ঙ্কর রকমের এক অসম লড়াই, যার একদিকে আছে নির্বাচন কমিশন, মিডিয়া, বিজেপির টাকা, বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা, এমনকি সংসদ, যে সংসদ বিরোধীদের নির্বাচন কমিশনারকে ইমপিচ করার দাবি খারিজ করে দেয়, কিন্তু নির্বাচন চলাকালীন আচমকা মহিলা বিল সংরক্ষণ এনে বিশেষ অধিবেশন বসাতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে রাজ্যের বিজেপি বিরোধী দল, রাজ্যের তৃণমূল সরকার, তৃণমূল দল। কিন্তু মার্ক মাই ওয়ার্ড, এত স্পষ্ট করে এর আগে বলিনি, এর পরেও, এত কিছুর পরেও তৃণমূল এই নির্বাচনে জিতবে, ভালো সংখ্যা নিয়ে জিতবে। কত সংখ্যা আর কদিন অপেক্ষা করুন, রিজিয়ন ধরে ধরে আপনাদের একটা সঠিক সংখ্যার আভাস অন্তত দেব আর কদিনের মধ্যেই। কিন্তু এখনই এটা বলতে পারি যে এবারও বিজেপি হারছে, বাজেভাবে হারবে, মানে ঘোড়া কেনা বেচা করেও জিততে পারবে না। কেন? তার প্রথম কথা, তাদের নিজেদের আনা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। হ্যাঁ, যেহেতু আমি এই নির্বাচন কমিশন বা কমিশনারকে বিজেপির থেকে আলাদা বলে কিচ্ছু মনে করি না, তাই বলছি বিজেপির আনা এসআইআর দুটো কাজ করেছে। একটা 15 বছরের সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সির বিরাট আলোচনাকে গড়ের মাঠে পাঠিয়ে দিয়েছে ঘাস খেতে। চতুর্দিকে আলোচনা শুধু এসআইআর। হ্যাঁ, 17-20 লক্ষ বৈধ মুসলমান ভোটার বাদ পড়েছেন, কিন্তু তারপরেও যারা বাদ পড়েছেন
সেই পাড়ার, সেই পরিবারের, সেই তাদের বন্ধু বান্ধবদের ভোট, আর অন্য কোথাও যাবার রাস্তাই বন্ধ করে দিয়েছে বিজেপি নিজেই। অন্যদিকে হিন্দু বৈধ ভোটারদের এক বড় অংশ হলো রাজবংশী, মতুয়া, আদিবাসী, সেই ভোটারদের বাড়ির লোকজন, পরিচিত বন্ধু বান্ধব ইত্যাদিরা এবারে হুলিয়ে ভোট দেবে বিজেপির বিরুদ্ধে। দুই, বিজেপির এক বিশাল ভোট গিয়েছিল বামেদের তরফ থেকে। হ্যাঁ, গিয়েছিল তো, অশোক ভট্টাচার্য তো নিজেই বলেছেন, হ্যাঁ গত দুটো ইলেকশনে গেছিল। বামেদের উত্থান কিন্তু এবারের সেই উত্থান কিন্তু সেই ভোটকে কাটবে। হ্যাঁ, সেই ভোট, বাম ভোটের একটা অংশ ফিরছে। তাতে কতজন বাম প্রতিনিধি নির্বাচিত হতে পারবেন এটা পরের কথা, কিন্তু তারা বিজেপির বাড়াভাতে ছাই দেবেন খুব কম করেও এরকম 20-25টা আসন তো আমি এখনই দেখতে পাচ্ছি। ভোটের পরে বিজেপি বুঝতে পারবে এই অঙ্ক, এবং এটা হতেই পারে বাংলার রাজনীতিতে বামেদের প্রাক উত্থান অধ্যায়। 3 নম্বর, এখনও সেই ভোট যা তৃণমূলকে জেতায় তা অক্ষুণ্ণ। প্রথমটা হলো মহিলা ভোট। বিজেপি যত পুরুষদের ভোট পায়, তৃণমূলের তার চেয়ে 4% বেশি পায়। আগে বললাম মহিলাদের বেলায় এই ফারাক 10%। কেন? অনেকে মনে করেন যে এটা কেবল ওই লক্ষ্মীর ভাণ্ডার থেকে আসছে, এটা একটা সরলীকরণ, যে 1,500 টাকা আসছে সেই জন্য। তাদের বলি একটু খেয়াল করুন, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের বয়স্কা মহিলাদের নাম থাকা, মানে তার নামে এই কার্ডটা তৈরি হচ্ছে, সব কিছু মিলে একটা নারী ক্ষমতায়নের ইকোসিস্টেম তৈরি করেছে তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এক ধরনের আত্মসচেতনতা, এক ধরনের আত্মনির্ভরতা এনেছেন নারীদের মধ্যে, সেটাই মমতার পক্ষে যাচ্ছে বারবার। এবারেও তার আলাদা কিছু হবে না। এবং মুসলমান ভোট, ওই হুমায়ুন কবির বা MIM ভেসে গেছে বানের জলে। নিজেরা আসন জিততেই মাথার ঘাম পায়ে ফেলতে হবে ওই হুমায়ুন কবিরকে, নিজেই জিততে পারবেন না হয়তো। ওদিকে নওশাদ সিদ্দিকী টাফেস্ট লড়াইটা লড়ছেন ভাঙড়ে, হেরে গেলে ISF এর ভরসা ওই দিগঙ্গার আসন, আর 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 কোনো আসন নেই। এবং লিখে রাখুন, ওই নওশাদ সিদ্দিকী যদি না যেতে এই সমস্যা আর কোনো চেহারাই নিতে পারবে না। হ্যাঁ, মমতা এবারেও সংখ্যালঘু ভোটের 75-76% ভোট পাবেন। সব মিলিয়ে তৃণমূল 46-47% ভোট ধরে রাখবে। আর এবারের ফলাফল বার হলে আমরা 2021-এর একটা জলছবি দেখতে পাবো। চেয়ারে দুলতে দুলতে যে ভোট পণ্ডিত ভূমিকম্পের আগাম সূচনা দেখতে পাচ্ছেন, সেটা ওনার রকিং চেয়ারের দুলুনি, ভূমিকম্প নয়। বাংলার ভোট এবারে সত্যিই সেই অর্থে বড্ড ম্যাড়ম্যাড়ে, বড্ড নিস্তরঙ্গ। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।